দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আপাতত কোটা বাতিলের পরিপত্র বহাল থাকবে। হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। কোটা নিয়ে স্থায়ী সমাধান চায় আন্দোলনকারীরা। কোটা ও আদালতের আদেশ, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমরা আলোচনা এবং বিশ্লেষণের জন্য আমরা শুরুতে পরিচয় করাতে চাই। আছেন উমামা ফাতেমা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সরাসরি একটু আমি প্রথমে উমামা ফাতেমা আপনার কাছে একটু যেতে চাই। আপনারা গত কয়েকদিন ধরে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে, সেখানে কোটা সংস্কারের দাবিতে আপনারা আন্দোলনটি করছেন, অনেকদিন ধরেই করছেন। আজকে হাইকোর্ট একটি পরিপত্র বহাল থাকবে, একটি স্থিতাবস্থা দিয়েছে, যেটি 4 সপ্তাহের জন্য আন্দোলনকারীরা অর্থাৎ আপনারা স্থায়ী সমাধান চান। অর্থাৎ স্থায়ী সমাধান বলতে আসলে কি বোঝাতে চাইছেন? স্থায়ী সমাধান বলতে আমরা এখানে বোঝাতে যাচ্ছি, আপনারা জানেন যে 2018 সালে একটা ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সংসদে দাঁড়িয়ে তখন কোটাটা বাতিল করে দেন এবং তারপরে 2018 সালে অক্টোবর মাসে একটি পরিপত্র জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং সেই পরিপত্রটি আসলে হাইকোর্ট কর্তৃক বাতিল করে দেওয়া হয়। এখন আমরা যখন শুরুতে আন্দোলন করছিলাম এই 2024 সালের 5 জুন থেকে, তখন কিন্তু আমরা বলেছিলাম যে এই পরিপত্রটাকে আমরা পুনর্বহাল চাই। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি বা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে এই পরিপত্র যেটি ছিল সেটি আসলে ত্রুটিপূর্ণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যখন এই পরিপত্র জারি করছে তারা কিন্তু নানান অ্যাসপেক্ট চিন্তা করে এই পরিপত্রটি জারি করেনি, যার কারণে এবং এটাও বলা হচ্ছে যে এই পরিপত্রটি আসলে সংবিধান বিরোধী। তো সেই জায়গা থেকে আমরা ছাত্ররা বর্তমানে বলতে যাচ্ছি যে আমরা এই পরিপত্রের মধ্যে আসলে আমাদের আন্দোলনকে আটকে রাখতে চাই না, বরং এই পুরো বিষয়টার একটা স্থায়ী সমাধান চাই। এবং আপনারা কি মনে করেন পরিপত্রটি সংবিধান বিরোধী? এখন পরিপত্রের মধ্যে সরাসরি বলা হয়েছে যে তারা নবম এবং 13 থেকে 13তম গ্রেড পর্যন্ত যত ধরনের কোটা পদ্ধতি আছে সবগুলোকে বাতিল করছে। এখন সংবিধানের আপনি 28, 29 এবং আরও কয়েকটি ধারার মধ্যে দিয়ে কিন্তু বলা হয়েছে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদেরকে আসলে কোটা দেয়া থেকে রাষ্ট্রকে কেউ নিবৃত্ত করতে পারবে না। তার মানে কিন্তু সংবিধান মোতাবেক কিছু পরিমাণ কোটা বরাদ্দ রাখার কথা হয়তো রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্র যদি চায় সে এখানকার যারা অনগ্রসর জনগোষ্ঠী আছেন তাদেরকে কোটা দিতে পারেন। কিন্তু সেই জায়গা থেকে যখন জনপ্রশাসন মন্ত্রণালয় এই কোটা এখানে কোনো প্রকার যুক্তিতর্ক ছাড়া এখানে একটা পরিপত্র জারি করে যেটার মাধ্যমে সব ধরনের কোটা বাতিল হয়ে যায়, তাহলে হাইকোর্ট, আমি মনে করি হাইকোর্টের অবশ্যই যুক্তিসঙ্গতভাবেই সে এটা বাতিল করতে পারে পরবর্তীতে গিয়ে। এখন আমরা যদি ওই পরিপত্রের মধ্যে আমাদের পুরো আন্দোলনটাকে আটকে রাখি, যেটা আমরা দেখেছি 2018 সালের প্রেক্ষিতে আজকে 2024 সালে এসে কিন্তু আমাদের আবার আন্দোলনটা করতে হচ্ছে এবং ছাত্রছাত্রীরাই কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছে। এবং আমরা চাই না যে বছর বছর আমাদের ছাত্ররা এই একটা পরিপত্র জারি হবে, এরপর পরে গিয়ে বাতিল হয়ে যাবে এবং আমরা ছাত্ররা বছর পর বছর আন্দোলন করতে থাকবো। এই জিনিসটা আমরা চাই না। তাই আমরা এই মুহূর্তে নির্বাহী বিভাগের কাছে, আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে তারা দ্রুত একটা কমিশন গঠন করে সেটার ভিত্তিতে একটা স্থায়ী সমাধানে আসুক। এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে আমরা সকল গ্রেডে আসলে অযৌক্তিক কোটাগুলো বাতিল চাই এবং শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী, যারা অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে আমরা এখানে বলেছি যারা মুক্তিযোদ্ধা কোটার কথা বলেছি, আমরা এখানে বলেছি আপনার আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা এবং এই কোটাগুলো সর্বোচ্চ 5% পর্যন্ত আমরা আমাদের আন্দোলনের পক্ষ থেকে উপস্থাপন করেছি। মানে মুক্তিযোদ্ধাদের কোটা থাকুক 5% পর্যন্ত, 5%? এটা মুক্তিযোদ্ধা কোটা না, বরং এখানে যারা যে টোটাল 3টা কোটার কথা আমরা আমাদের জায়গা 5%, সবগুলো মিলে সর্বোচ্চ 5% আমরা আমাদের জায়গা থেকে আসলে প্রেজেন্ট করেছি। সেটি কবে? 18 সালে না এবার করলেন? এটা এবার গতকালকে আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল লাইব্রেরির সামনে, সেই সংবাদ সম্মেলন থেকে এই 5%-এর কথাটি বলা হয়। জি, আমি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই জনাব মোস্তফা কামাল, আপনার কাছে একটু আসি যে আসলে আন্দোলন করে রায় পরিবর্তন করা সম্ভব নয়, এটি আসলে আদালতের একটি মন্তব্য। মানে এখন এটি আদালতে চলে গেছে আসলে, মানে আপনার মন্তব্য একটু জানতে চাই যে আসলে মানে এই ধরনের শেষটা কিভাবে? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ধন্যবাদ। একদম সাম্প্রতিক যে আন্দোলনটি চলছে তাদের এখনকার নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর সাথে একদম সম্পৃক্ত একজনকে আমার অত্যন্ত আমার সন্তানের মতো স্নেহাস্পদ তাকে এনেছেন, এজন্য বিশেষ ধন্যবাদ। তো এখানে গোলমালটা যেটা বাজছে এখন নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আবার আমরা এটাকে কোটা বাতিল আন্দোলনও বলি, কোটা বিরোধী আন্দোলনও বলি, কিন্তু এর আগে নাম কি ছিল সেটার
কোটা সংস্কার আন্দোলন। তো সংস্কার শব্দটা যদি থাকতো বোধ সুন্দরই হতো, কারণ সংস্কার বরাবরে ভালো জিনিস। কারণ স্বাধীনতার এত বছর পর 52, 53, 54 বছর পর কোটা আছে এখন 56%। সংখ্যাটা শুনতে আপনি দেখেন কীরকমটা লাগে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আছে 1%, প্রতিবন্ধীদের জন্য আছে 5%, নারীদের জন্য আছে 10%, ভৌগোলিক কোটা অর্থাৎ জেলা কোটা আছে 10%, আর মুক্তিযোদ্ধার সন্তান বলতে আপাতত নাতিপুতি, তাদের জন্য 30%, মোট 56%। কিন্তু গোলমালটা হয়ে যাচ্ছে ভিন্ন কারণে, ভিন্ন মানসিকতায়, ভিন্ন শব্দের কারণে। তারা কোটা বাতিল চাচ্ছেন। তো আবার প্রথমত কোটা শব্দটা খুব আনন্দদায়ক নয়, সম্মানেরও নয়। যদি না সাম্য থাকতো, যদি সমতা থাকতো, তখন কোটার প্রশ্ন আসতো না। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা বলেন আর স্লোগান বলেন আর শর্ত বলেন, সেটা ছিল সাম্য। ওই সাম্য যদি প্রতিষ্ঠা হতো বা থাকতো দেশে, তখন কিন্তু আর কোটার প্রশ্নে যাওয়া দরকার হতো না। তো মুক্তিযোদ্ধাদের 30% কোটা শুনতে যেরকমটা মনে হয় যে 30%ই বুঝি মুক্তিযোদ্ধারা নিয়ে যাচ্ছে বা তাদের সন্তানরা নিয়ে যাচ্ছে, বাস্তবটা কিন্তু তা নয়। দেখা যায় এই কোটাটা পূরণ হয় না। তো যখন কোটাটা পূরণে হয় না, সেক্ষেত্রে তাদেরকে আপনি আর প্রতিপক্ষ রাখছেন কেন? এই আন্দোলনকারীদের কাছে সময়ের ব্যবধানে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানরা অনেকটা প্রতিপক্ষের মতো হয়ে গেছে। যেখানে অনেকগুলো কোটা আছে, তাদের আঙ্গুলটা কিন্তু বেশি যাচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের দিকে। তো আবার এটা তাদের দোষ নয় কিন্তু, যেহেতু তারা আক্রান্ত, বঞ্চিত। তো সেই ক্ষেত্রে যদি সংস্কার শব্দটা থাকতো, আলোচনা করা যেত। 18 সালে যখন তারা এই আন্দোলনটা শুরু করলো, সংস্কার আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, তখন কিন্তু কথাবার্তা শুরু হয়েছিল যে 14, 15, 16 এগুলো নিয়ে সরকারের সাথে তাদের একটা বার্গেনিং চলছিল। এটা কিন্তু ভালো দিক, যে কোনো কিছু নিয়ে তর্ক হওয়া, বিতর্ক হওয়া ভালো দিক। তো সেখানে কিন্তু তারা চাইলো, তখন দুঃখজনক কি, তাদের দাবি ছিল কোটার সংস্কার, কিন্তু সরকার করে দিল বাতিল। চেয়েছে সংস্কার, করে দেওয়া হলো বাতিল। এখন আবার তারাও আবার সংস্কার শব্দ থেকে সরে এসেছে। তারা কখনো বলে কোটা বিরোধী, কখনো বলে কোটা বাতিল আন্দোলন। এর মধ্য দিয়ে কিন্তু নানান রাজনৈতিক উপাদান ওখানে যোগ হয়ে যাচ্ছে। তো যেটা সংবিধানে নাই তারা বলতে চাচ্ছে মাঝে মধ্যে, বা কয়েকটা মহল থেকে বলা হচ্ছে যে কোটা সংবিধানে নেই। আসলে আছে, ভিন্ন ভাষায় আছে। কি ভাষায় আছে? যে অনগ্রসর অথবা পিছিয়ে পড়া। তো আমি যে 5টা ক্রাইটেরিয়া এখানে বললাম, প্রত্যেকটাই কিন্তু অনগ্রসরের মধ্যে পড়ে। মুক্তিযোদ্ধারা একটু বেশি করে অনগ্রসরের মধ্যে পড়ে। কারণ 71-এ যারা এই যুদ্ধে গেছে, আপনি গুণে দেখেন বা তাকিয়ে দেখেন, তাদের অধিকাংশই কিন্তু মধ্যবিত্ত ঘরের, অর্থাৎ অনগ্রসর ঘরের, পিছিয়ে পড়া ঘরের। খুব ধনী ঘরের কয়জন মুক্তিযুদ্ধ গেছেন আপনি হিসাব করলে সংখ্যাটা বড় ছোট হবে। তার মানে তারা অগ্রসর তখন থেকেই, ধনাঢ্যরা। আর মধ্যবিত্ত ঘরের আপনি মুক্তিযোদ্ধাদের ফুটেজগুলো দেখেন না, এখনও যা আছে সব মধ্যবিত্ত ঘরের, অনগ্রসর ঘরের, পিছিয়ে পড়া ঘরের। তো সেই ক্ষেত্রে তাদের একটা হক অথবা দাবি থাকতেই পারে। কিন্তু দাবির প্রশ্নে তাদেরকে আবার যেভাবে এই প্রজন্মের প্রতিপক্ষ করে দেয়া হচ্ছে, সেটার মধ্যে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। কারণ এখানে যখনই কেউ বলে যে আমি মুক্তিযোদ্ধার সন্তান, প্রশ্ন আসে তুমি কোন কিসিমের মুক্তিযোদ্ধার সন্তান, অরিজিনাল নাকি ফেক, ভুয়া কিনা। এটা কত বড় বেদনার। মুক্তিযুদ্ধের সাথে বা মুক্তিযোদ্ধার সাথে ভুয়া শব্দটা আসা অত্যন্ত বেদনার, শুধু ওই সন্তানটার জন্য না, সবার জন্য। তো যেখানে একদিকে তাদেরকে আমরা কোটা দিচ্ছি, আবার খোঁটা দিচ্ছি, আবার খোঁচাও দিচ্ছি, বলছি প্রথমত তো একবার বললামই, বলছি ভুয়া কিনা, আবার বলছি তোমাদের কোটা তো পূরণে হয় না। তো যখন পূরণে হয় না, তাহলে আবার তার নামে বরাদ্দটা রেখে তাকে প্রতিপক্ষ করে দিচ্ছেন কেন? এই যে সূক্ষ্ম রাজনীতিটা, রাজনীতির একটা উপাদান বা আইটেম করে ফেলা হচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধাদেরকেও করা হয়েছে আগে, এখন করা হচ্ছে তাদের সন্তানদেরকে। এমন কিন্তু নয় তাদের সন্তান যারা চাকরি পাচ্ছেন তারা মেধাহীন, তাদেরও কিন্তু একটা মেধার লড়াই করেই এই কোটায় আসতে হয়। কিন্তু কোটা শব্দটা আবার তার নামের সাথে লাগিয়ে দিচ্ছেন। এতে করে কিন্তু শিক্ষাঙ্গনগুলোতে তাদের প্রজন্ম বা তাদের সহপাঠীদের মধ্যে কিন্তু কথা চালাচালি হয়, এগুলো খুব সম্মানজনক কথা হয় না। তাদেরকে একদিকে ভিলেনের মতো তৈরি করে দেওয়া হচ্ছে, আবার উচ্ছৃঙ্খল করে দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু দুটো পক্ষ অলরেডি রাস্তায় নেমে গেছে। আমি তো নেমে গেছে বলবো না, নামিয়ে দেয়া হয়েছে। তো এই চাতুরি, এই নোংরামি অন্তত
মুক্তিযুদ্ধ নিয়ে বাদ থাকতে পারে। মুক্তিযুদ্ধ নিয়ে করা সেটা বড় ধরনের অন্যায়। এবং শুধু রাজনীতিতে চাতুরি থাকে, কথার চাতুরি থাকে, কৌশলের চাতুরি থাকে। আপনি একটা বললেন, 3 শব্দের একটা কথা বললেন, আমি 2টা শব্দ ভুল ধরে ফেললাম, আমি কথা বলছি, আপনি একটু পর পর আমারও ভুল ধরলেন, জিতলেন। কিন্তু অন্তত মুক্তিযোদ্ধাদেরকে বা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এই জায়গাটায় আনা ঠিক হয়নি। আর যেহেতু ফাতেমা আন্দোলনের সংশ্লিষ্ট, তাকেও বলছি যারা এই টেলিভিশন পর্দায় দেখছেন, মুক্তিযুদ্ধের সন্তানদেরকে আপনারা প্রতিপক্ষ না ভেবে আলোচনা করেন না। না, এটি আপনার যেহেতু আলোচনা তো হতে পারে, কোর্টে গিয়েছে সেহেতু কোর্টে সেটা একটা বেদনার বিষয়। আমাদের এখানে আগামী শনিবার স্কুল খোলা থাকবে কিনা, ঝড় বেশি রোদ কম, সেটাও আমরা আদালতে নিয়ে যাচ্ছি। কয়েকবার আপনার খেয়াল আছে নিচ্ছে, গত 2-3 মাসে কয়েকবার হয়েছে। এটা বৃষ্টির কারণেও হয়েছে, ঝড়ের কারণে হয়েছে, অতিরিক্ত রোদের কারণেও হয়েছে। যে স্কুল খোলা ঢাকা ঠিক হবে কিনা সেটা আদালতের কাছে আমরা নিয়ে যাচ্ছি। আমি একটু যেতে চাই আবারও, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন, আমরা সেটা নিয়ে যাচ্ছি আদালত, যে স্কুল খোলা থাকবে কিনা। এটা আমাদের এক ধরনের চাতুরির একটা অংশ মাত্র। জি, আপনার কাছে আমি আসবো একটু। উমামা ফাতেমা, আপনার কাছে একটু আসতে চাই যে আসলে আপনারা কি কাউকে প্রতিপক্ষ ভাবছেন কিনা আপনারা আন্দোলন করতে গিয়ে? আমি এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধা কোটা দুইটা কিন্তু এক জিনিস না। এখন 1972 সালে যখন বঙ্গবন্ধু একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করে এখানে মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বরাদ্দ দিয়েছিলেন, তখন কিন্তু উনি ঠিকই বলেছেন যে এখানে অনেক দুস্থ মুক্তিযোদ্ধা, বা এভাবে এক্সপ্লেন করা ঠিক হবে না, অনেক মানুষই ছিলেন যারা মূলত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা কিন্তু গিয়েছিলেন আপনার মুক্তিযুদ্ধে। তো ওই মানুষ যার, এবং ওই সময়ে কিন্তু এই 30% মুক্তিযোদ্ধা কোটা অনেকখানি যুক্তিযুক্ত ছিল। তার একটা বড় রিজন হচ্ছে যারা এই দেশটা যুদ্ধ করেছে, এই দেশটা পরিগঠনের জন্য, তারাই সব থেকে বেশি দক্ষতাটা আসলে দেখাতে পারবে। এটা এবং 1972 সালে কিন্তু পরে 73 সালে একটা সংবিধানের মাধ্যমেও কিন্তু জিনিসটা সিকিউর করা হয়। কিন্তু পরবর্তীতে যখন 1997 সালে গিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আবার নতুন করে কোটা বরাদ্দ দেওয়া হলো, তখন তো এখানে প্রশ্নটা অবশ্যই ওঠে যে একই 30% কোটা যেটা 1972 সালে ছিল, একই পরিবার থেকে যদি মুক্তিযোদ্ধার পরিবার থেকে একজন অলরেডি পেয়েছে, সেই মুক্তিযোদ্ধার পরিবার থেকেই তার সন্তান কিভাবে করে 1997 সালে আবার 30% কোটাই পায়। এটার পরে গিয়ে আবার 2011 সালে নাতি নাতনিদের জন্য এই একই 30% কোটা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আমরা এই জায়গা থেকে বলছি যে এখানে ছাত্ররা না, বরং এখানে আমরা দেখছি যে এখানে মুক্তিযোদ্ধাদের যারা, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং দেখা যাচ্ছে যারা মুক্তিযুদ্ধ জিনিসটাকে আসলে একটা প্রোডাক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং এটা প্রোডাক্ট হিসেবে বিবেচনা করে কোটা যদি আমি কোটা দিই তাইলে এই প্রোডাক্টটাকে আমি যথেষ্ট পরিমাণ ভ্যালু করতে পারতেছি, আর যদি আমি কোটা না দিই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ ভ্যালুড হচ্ছে না। এই জায়গা থেকেই হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে বর্তমানে একটা খেলা হচ্ছে, এবং আমি যদি ওইটাকে প্রোডাক্ট হিসেবে ছাত্ররা অ্যাকসেপ্ট না করে তাহলে ছাত্রদের দোষ। এভাবে ছাত্রদের গায়ে আসলে পুরো মুক্তিযুদ্ধের চেতনার দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি রাষ্ট্রীয়ভাবে দেখি, যেটা উনি এই মুহূর্তে বলেছেন যে আসলে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনির পর্যায়ে যখন একটা কোটা চলে যায়, এটা তো অবশ্যই ছাত্রদের মধ্যে থেকে কোশ্চেন উঠবে যে ওনার যে নাতি নাতনি, সে তো আমার মতোই বড় হয়েছে, আমার মতোই হাওয়া বাতাস খেয়ে বড় হয়েছে। আপনারা কি চান? আমরা এখান থেকে, যেহেতু এখানে নানান দিক থেকে কথা উঠেছে যে মুক্তিযোদ্ধাদের এখনও অনেক মুক্তিযোদ্ধা আছে যারা এখনও সমাজে মাথা তুলে দাঁড়াতে পারেনি, এবং আমরা সরাসরি বলেছি, গতকালকে তো বললাম যে আমাদের সংবাদ সম্মেলন থেকে বলা হয়েছে, যদি সরকার এখানে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার একটা কমিশন গঠন করুক, কমিশন গঠন করে একটা তদন্ত হোক। এর আগেও 2018 সালে সরকার, 18 সালে আগেও সরকার কমিশন গঠন করেছিল, এবং এই কমিশনের রিপোর্ট ছিল যে এই মুহূর্তে কোটার দরকার নেই, এবং ওই কমিশনের রিপোর্টের, এবং এই মুহূর্তে আমরা চাই যে এই মুহূর্তে একটা কমিশন গঠন করে সরকার নতুন করে এই কোটার বিষয়টা নিয়ে ভাবুক। এবং আমরা কোনোভাবেই চাই না যে পুরোপুরি কোটাটা বাতিল হয়ে যাক, কারণ আমরা মনে করি যে সমাজের মধ্যে এখনও সাম্য তৈরি হয় নাই। সাম্য যদি তৈরি হইতো তাহলে তো কোটার প্রসঙ্গ আসতো না। তো যেহেতু সাম্য তৈরি হয় নাই, তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই এখানে আমাদের জায়গা থেকে 5% আমরা এখানে প্রেজেন্ট করেছি। এখন সরকার যদি এখানে একটা কমিশন গঠন করে, কমিশন গঠন করে আমাদের সাথে বসে পরবর্তীতে সংসদে একটা আইন পাস করে, তাই সেটাই আমরা মনে করি যে একটা স্থায়ী সমাধান হবে। আপনাদের আপত্তিটা কি মুক্তিযোদ্ধার মানে সন্তান এবং তারপরে থার্ড জেনারেশন
এখানে মুক্তিযোদ্ধার প্রসঙ্গটা মূলত আসছে কেন? মুক্তিযোদ্ধার প্রসঙ্গটা আসছে কারণ হাইকোর্টে যারা গিয়েছিলেন তারা তো, আপনারা যদি আমি একটা কথা এক্সপ্লেইন করতে চাই, যখন 2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বলি বা অন্যান্য সকল কোটাকেই বাতিল করে দেওয়া হয়, এরপরে কিন্তু আদিবাসী সংগঠনগুলো এখানে আন্দোলনের নামে এবং বছরের পর বছর আমি নিজেও ওনাদের যে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি যারা আদিবাসীদের জন্য 5% কোটার দাবি জানিয়েছিলেন, কিন্তু আদিবাসীদের যে 5% কোটা সেটার কথা কি সরকার শুনেছে বা হাইকোর্ট পর্যন্ত গিয়েছে? কিন্তু যখনই মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা নাতি নাতনিদের একটা সংগঠন হাইকোর্টের কাছে গিয়েছে এবং তাদের রিটের টপিক কি ছিল, তার রিটের টপিক তো 18 পরিপত্র ছিল না, তার রিটের টপিক ছিল যে মুক্তিযোদ্ধা 30% কোটা কেন পুনর্বহাল করা হবে না, সেটা রিটের টপিক ছিল এবং সেটার ভিত্তিতেই কিন্তু হাইকোর্ট পরবর্তীতে এই পরিপত্রটা বাতিল করে দেয়। সে কারণে মুক্তিযোদ্ধা কোটার প্রসঙ্গটা সব থেকে বেশি আসছে। এবং আরও একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে বর্তমানে 18 পরিপত্রটা বাতিল করার মধ্য দিয়ে কিন্তু 56% কোটাই ফেরত আনা হয়েছে, যেটা আজকে স্থিতাবস্থা দেওয়া হয়েছে, কিন্তু মূলত তো 56% কোটাই আছে। এখন এই 56% কোটার মধ্যে আমি মুক্তিযোদ্ধা কোটা বাদে বাকি যত কিছুই আছে, যত ধরনের কোটাই আছে, এগুলো যদি আমি হিসাব করি, একসাথে সাম আপ করি, তাও কিন্তু 26% হয়। তার মানে মুক্তিযোদ্ধাকে আমি তো সংবিধান অনুসারে বাকিদেরকে যদি আমি অনগ্রসর হিসেবে বিবেচনাও করি, কিন্তু আপনি সংবিধান অনুসারে মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু সামাজিক নিরাপত্তার জায়গা থেকে বলা হয়েছে, যাদেরকে যাতে ভাতা দেওয়া হয় বা তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কথা সংবিধান অনুসারে বলা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কোনো জায়গা থেকেই সংবিধানে অনগ্রসর জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয় নাই। তাহলে কেন আজকে মুক্তিযুদ্ধের 53 বছর পরে এসে একই 30% কোটা বরাদ্দ তাদের ক্ষেত্রে বরাদ্দ থাকবে? এটাই আমাদের ছাত্রদের কোয়েশ্চেন এবং আমি মনে করি না যে কোনো দিক থেকে এই কোশ্চেনটা। আমি আসবো আবারও আলোচনা, আমরা আবারও ফিরবো। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। মোস্তফা কামাল, আপনার কাছে একটু আসি। কোটা আন্দোলনের কারণে আসলে প্রধান সড়কগুলোর বেশিরভাগই বন্ধ এবং বলা যায় যে দেশের প্রতিটি জেলায় কিন্তু একই রকম পরিস্থিতি, জনভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আপনাদের আসলে এই যে আন্দোলন হচ্ছে, এটি আসলে মানে সমাধানের রাস্তা কি? তারা হয়তো এখন কোর্ট একটি স্থিতাবস্থা দিয়েছে, কিন্তু তারা এখনো কিন্তু মাঠ ছাড়েনি। তো মানে দায়টা আসলে কারা নেবে? দায় ভাগ ভাগ করে দিতে হবে, একতরফা কাউকে দায়ী করাটা কত ঠিক হবে না। প্রথমত এই আন্দোলনটা তো কোটা বাতিল আন্দোলন নয়, ফাতেমার কথাই কিন্তু একদম স্পষ্ট। যদিও তারা আমরা কোটা বাতিল বলি, কোটা বিরোধী বলি, আসলে কোটা বিরোধীও না। সেই প্রশ্ন আমরা ওনার কাছে আসবো। উনি আসলে সংস্কার চাচ্ছেন, বাতিল কিন্তু চাচ্ছেন না, তার কথাও পরিষ্কার। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে মাত্রাগত বিষয়টা নিয়ে। এই মাত্রায় যদি না থাকতো হয়তো এই কথাগুলো আসতো না। তো এই মাত্রাটা কারা ঠিক করে? রাষ্ট্র অথবা সরকার অথবা নির্বাহী বিভাগ। তাদের দাবিটাও কিন্তু রাষ্ট্রের নির্বাহীর কাছে, নির্বাহী বিভাগের কাছে বা সরকারের কাছে। কিন্তু কৌশলে হোক আর ঘটনাচক্রে হোক বিষয়টা চলে গেছে আদালতে। আদালতের কাছে কিন্তু তাদের দাবি নাই, আবার আদালতের বিষয়ও না, এটা মোটেই আদালতের বিষয় না। এইগুলো একদিক। দ্বিতীয় দিক হচ্ছে যখন কোটার কথাই আসে, মুক্তিযোদ্ধারটা বেশি বেশি করে আসে, বাদ বাকিগুলো কিন্তু এইভাবে আসে না, বাকি চারটা। কিন্তু আরও কিছু কোটা যে আছে অত্যন্ত ফাংশনাল কোটা, ভয়ানক কোটা, ওগুলো কিন্তু আমরা ভুলে যাই। আবেদ আলী নামে একটা কোটা আছে, ওটা কি জানেন আপনি? টের পাননি? গত 3-4 বছর বিসিএসে কি পরিমাণ আবেদ আলী কোটায় লোক ঢুকেছে। ড্রাইভার আবেদ আলী কোটায়, অনেক বড় কোটা, কিন্তু এটা কোনো শব্দ হয়নি। এর আগে আমরা কিন্তু খবর পেয়েছিলাম মালেক ড্রাইভারেরও একটা কোটা ছিল, তার নাম হচ্ছে স্বাস্থ্যের মালেক, অথবা বলা হয় সাবেক ডিজির ড্রাইভার মালেক, অথবা ডিজির সাবেক ড্রাইভার মালেক। অনিয়মের কোটা নাকি? তো দেখেন তার কত নাম, হয় উনি সাবেক নয় ডিজি সাবেক। তো এর আগে কিন্তু আমরা আরেকবার একজন ড্রাইভার পেয়েছিলাম বাবু সুরঞ্জিত সেনগুপ্তের সময়ে। ওই ড্রাইভারও মোটামুটি মিনিস্ট্রি চালাইতেন। অর্থাৎ এই যে যুগে যুগে ড্রাইভারদের একটা কোটা আসে। মালেক কি পরিমাণে ডাক্তার নিয়োগ দিয়েছে, ডাক্তার পদায়ন করেছে, কত গুরুত্বপূর্ণ দায়িত্ব তার, খেয়াল করেছেন? এখন শোনা যাচ্ছে আবেদ আলী সাহেবের কথা, তিনি পদায়ন করতেন, পদ বিলি করতেন, বিসিএসে বন্টন পর্যন্ত চাকরিও দিতেন। দেখেন এই আলোচনার বাইরে কিন্তু তাদের আলোচনা এটা আসছে না, বা তারা টের পাচ্ছে না। এই মালিকের কোটা টের পাচ্ছে না। আর মালিকের কোটার কি অবস্থা ওইটা তো প্রশ্নই আর রাখে না। ড্রাইভার মালিকের যে অবস্থা, তাহলে তার মালিকের কোটাটার কি অবস্থা ছিল? এখন আবেদ আলী সাহেব উদাহরণ হিসাবে বলতে হয়। দেখেন আবেদ আলীর কাজকর্ম, তার কোটা, পাশাপাশি আবেদ আলীর কারণে নামাজিদেরকে নিয়ে মানুষ
ওই যে এখানে যেমন তাদের আন্দোলনের কারণে মুক্তিযোদ্ধার দিকে চলে যাচ্ছে, আক্রমণের শিকার হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধারা, আবেদ আলী সাহেবের কারণে আক্রান্ত হয়ে যাচ্ছে ধর্ম, নামাজ, যে তিনি নামাজও ফেসবুকে দিতেন, পোস্ট করতেন, তার ছেলেও পোস্ট করতেন। আর আবেদ আলী সাহেবের শিষ্য সামন্তদের সাথে তার ছবিগুলো নিশ্চয়ই আপনার চোখে পড়ে, যে তার হাতে বায়াত নেয় অথবা তার দানে অনুদানে কত বড় বড় পদে উঠে গেছেন এক একজন। ওগুলো তো আরেক ধরনের কোটা। এর আগে একসময় বগুড়া কোটা ছিল, পরবর্তীতে আবার গোপালগঞ্জ কোটাও এসেছে। অর্থাৎ এই 5 কিসিমের কোটার বাইরে আরও যেসব কোটা, তারা কিন্তু টেরও পাচ্ছে না, কিন্তু আঙ্গুলটা বারবার মুক্তিযোদ্ধাদের দিকে চলে যাচ্ছে। তো এখন কেন মুক্তিযোদ্ধাদের দিকে আঙ্গুলটা যাচ্ছে? মুক্তিযোদ্ধাদেরকে কারা এই পজিশনে আনলো? অর্থাৎ আমার চেয়ে 8, 9, 10 বছরের ছোট বাংলাদেশে মুক্তিযোদ্ধা আছে 55,000-এর উপরে, অর্থাৎ 71-এর পরে তাদের জন্ম। চলো, তারাও তো মুক্তিযোদ্ধা, তারাও তো নিজেদেরকে কখনো বলে বীর মুক্তিযোদ্ধা, কখনো বলে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কখনো বলে সম্মুখ মুক্তিযোদ্ধা, অনেক কিচ্ছা কাহিনী তারা বলে। তো যখন আপনি তাদেরকে সনদে দিয়ে দিলেন, তো আবার বলছেন অবৈধ। গত কয়েকদিন বলা হচ্ছে যে ভাতা দেয়া হয়েছিল তাদেরকে, সেটা উসুল করে নেওয়া হবে। কথাগুলো কি সম্মানের? মুক্তিযোদ্ধার সাথে ভুয়া শব্দটা যায়, এটা কি সম্মানের? গোটা মুক্তিযুদ্ধের জন্য আবার ভাতা উসুল করে আনা হবে। তো আমরা এইসব কথা কি আন্দোলন থেকে বলা হচ্ছে? না, সরকার থেকে বলা হচ্ছে যে যারা এইসব ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, তো এখন সমস্যা হয়ে গেছে, আমাদের এইসব বিষয়ক লজ্জা শরম একটু কম আছে। আমি সনদ দিলাম, আবার আমি বলছি যে ভাতা উসুল করে নেওয়া হবে। তাহলে টোটাল মুক্তিযোদ্ধাদেরকে আমরা কি একটা বাজে অবস্থায় ফেলে দিচ্ছি না? সমালোচনার জায়গায় ফেলে দিচ্ছি না? এতে করে নানান যুক্তিতে হয়তো বলছে না সম্মান করছি। তো কি সম্মান করছেন? মারা যাওয়ার পরে কবরে একটা সেলিউট দেন, এই তো সম্মানটা দৃশ্যমান। আর কি সম্মান আছে মুক্তিযোদ্ধাদের? আর কিছু কোটা অথবা ভাতা, ভাতার কাছাকাছি শব্দ, প্রতিশব্দ কিন্তু ভিক্ষা। তা আপনি কেন মুক্তিযোদ্ধাদেরকে এই জায়গাটা নিলেন? মুক্তিযোদ্ধা কারা? মুক্তিযোদ্ধা কিন্তু এই দেশ গঠনের নায়ক, অর্থাৎ তারা দাতা। দাতার হাত কিন্তু এইভাবে থাকে, কিন্তু আমরা এখন তাদের হাতটা এইভাবে করে ফেলেছি, এই জায়গায় নিয়ে এসেছি তাদেরকে। আবার বলছি আমরা সম্মান করছি। এটা কি আসলে সম্মান হলো? নাকি দয়ার কোটায় নিয়ে গেলাম, মায়ার কোটায় নিয়ে গেলাম, করুণার কোটায় নিয়ে গেলাম? মুক্তিযুদ্ধরাও কিন্তু আমরা তাদেরকেও কিন্তু একটা কোটার মধ্যে ফেলে দিয়েছি, করুণার কোটা, দয়া কোটা, মায়া কোটা। তো সেটা আমরা সামগ্রিকভাবে মুক্তিযোদ্ধাদের প্রতি বা মুক্তিযুদ্ধের প্রতি খুব একটা সম্মান কিন্তু করছি না। আমি 2-1 দিন আগে এক জায়গায় কথাটা বলেছি, আপনি নিশ্চয়ই দেখেন, উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই ধরনের জাতীয় দিবসগুলোতে খেয়াল করে দেখবেন যে ওই মুক্তিযোদ্ধাদেরকে একটা সম্মান দেওয়া হয়। সম্মানের কিসিমটা একটু খেয়াল করে দেখেন তো কিভাবে দেওয়া হয়। আমি আপনার কাছে আসবো, আমি একটু অনেকগুলো প্রশ্ন জমে আছে উমামা ফাতেমা, আপনার কাছে আমি একটু শেষ করে ফেললে আর এই প্রসঙ্গে আসা লাগতো না পরে, যে সম্মানটা কিভাবে দেওয়া হয়। একজন ইউএনও সাহেব অথবা একজন এসিল্যান্ড অথবা ওনারা যদি সময় না পান, ওসি সাহেব আসেন, একটা ছোট্ট মঞ্চে আসেন, মুক্তিযোদ্ধারা লাল কাপড় পরে ওনাকে একটা সালাম দেন, উনি সালাম নেন। এটাকে সম্মান দেয়া হলো নাকি সম্মান নেওয়া হলো? এমনটা যদি হতো, ওই ইউএনও সাহেব বা যে এসিল্যান্ড সাহেব, ওনার নাতিরও বয়সীও না, উনি তাদেরকে সালাম দিতেন, অন্তত ছোট্টর মধ্যে হলেও কিন্তু একটা সম্মান দেয়া হতো। আসলে প্রকারান্তরে অসম্মান করি। আমি উদাহরণ হিসেবে শুনবো আপনাকে একটু। আমরা একটু উমামা ফাতেমা আপনার কাছে আসতে চাই কোটা আন্দোলনের কারণে। আপনি জানেন যে রাজধানীতে একেবারে অচল এবং দেশের বাহিরেও কিন্তু প্রধান সড়ক থেকে শুরু করে মফস্বলের অনেক সড়ক একেবারে বন্ধ, জনভোগান্তি কিন্তু একদম চরম পর্যায়ে, এবং আজকে যে স্থিতাবস্থা দিয়েছে, এতে আসলে মানে আপনাদের সিদ্ধান্তটা কি? আপনারা কি আপাতত স্থগিত করবেন আপনাদের এই আন্দোলন, বা জনভোগান্তি লাঘবে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এখানে আপনারা নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছেন যে আমাদের পুরো আন্দোলনের মূল ফোকাসটা কি। আমরা আসলে আমাদের দাবিটা জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা একটা আইন পাস করুন। বর্তমানে আজকে হাইকোর্টে যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে, যেটা আপিল বিভাগ থেকে দেওয়া হয়েছে, আমরা অবশ্যই তাদের আদেশকে অবশ্যই স্বাগত জানাই, এবং আমরা মনে করি যে 7 আগস্ট কী হবে এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে, আমরা আন্দোলনকারীদের পক্ষ থেকে বলছি যে 18 পরিপত্রের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে সম্ভাবনা আছে পুনরায় আমরা একই সার্কেলের মধ্যে আসলে ঘুরতে থাকবো, এবং এভাবে পরিপত্র জারি হবে, পরিপত্র আবার বাতিল হবে, এই একটা ফরমেশনের মধ্যেই আমরা ঘুরতে থাকবো। বরং আমরা কিন্তু একটা স্থায়ী সমাধান পুরো বিষয়টা চাচ্ছি। আর আপনি যতটুকু ভোগান্তির কথা বলছেন, হ্যাঁ এটা সত্যি কথা যে জনদুর্ভোগ এখানে পোহাতে হচ্ছে, কিন্তু এই দুর্ভোগ কি আমাদের ছাত্রদের পোহাতে হচ্ছে না?
আপনারা যদি আমাদের ছাত্রদের পরিস্থিতি চিন্তা করেন, এই পরিস্থিতি সরকারের ভাবা উচিত ছিল যে একটা শহর অচল হয়ে যাচ্ছে, ছাত্ররা দিনের পর দিন রাতে খাওয়া নাই, ঘুম নাই, রাস্তার মধ্যে মিছিল মিটিং করে। আমরা তো রাস্তায় মিছিল মিটিং করার কথা না। এটার পরও আমাদের দেখা যাচ্ছে আমাদের পড়াশোনা ছেড়ে দেখা যাচ্ছে আমার পার্সোনালি একটা কাজ করার কথা, অনেকদিন ধরে একটা লেখা রেডি করার কথা, আমি ওটাতে হাতই দিতে পারছি না। গত 10-11 দিন ধরে আমি এই আন্দোলনের মধ্যেই ঢুকে আছি। তাহলে তো এটা সব ছাত্রদের তো একই অবস্থা, তাদের পড়াশোনা নিয়ে তারা কোনো চিন্তাভাবনাই করতে পারছে না। এটা হয়তো আমরা অনেকে বিসিএস দিব, হয়তো আমরা অনেকে বিসিএস দিব না, কিন্তু এত বড় বৈষম্যদের ছাত্রদের সাথে হয়ে যাচ্ছে, এটা কি ভোগান্তি না? 2018 সালের পরে আজকে 2024 সালে এসে তো সেই কথাটাই আমরা মূলত বলতে যাচ্ছি যে আমরা কিন্তু আমাদের আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা করেছি, আমরা ইমার্জেন্সি লেন তৈরি করেছি। আমরা গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে আমরা সব ধরনের শুধু ঘোষণা না, আমরা কিন্তু পুরোটা সময়ই দেখা গেছে অ্যাম্বুলেন্স এবং কারো ইমার্জেন্সি কাজ থাকলে তাদেরই কিন্তু ছেড়ে দিচ্ছি, তাদের সাথে কিন্তু আমাদের কোনো সমস্যা তৈরি করছি না। কিন্তু আমরা সরকারের কাছে একটা বার্তা দিতে চাই যে আমরা আসলে দ্রুততম সময়ে জিনিসটা সমাধান চাচ্ছি। এখন আমরা এর থেকে বেশি কী করতে পারি? দিনের পর দিন রাস্তা অবরোধ করা তো আসলে আমাদের কাজ না, আমাদের বাধ্য করা হচ্ছে সরকারের পক্ষ থেকে এটা করা। কিন্তু আপনি যদি দেখেন যে সরকার কিন্তু কোনোভাবেই সরকার পুরো বিষয়টা আদালতের কাছে পাঠিয়ে দিচ্ছে, যেখানে আমাদের পুরো দাবিটাই সরকারের কাছে, সেখানে সরকার বলছে যে আমরা আদালতের ঊর্ধ্বে গিয়ে কিছু করব না। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন যে চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরার কথা বলেছেন। আপনারা এদিকে কোনো সায় দিচ্ছেন কিনা বা দিবেন কিনা? না, এখানে আমি একটা কথা বলতে চাই যে গত কিছুদিন আগে আমি একটা ডয়চে ভেলের রিপোর্ট পড়ছিলাম, সেখানে সংবিধান বিশেষজ্ঞ শাহাদিন মালিক উনি একটা কথা বলছেন যে সরকার যদি এই সমস্যাটা সমাধান করতে চাইতো তাহলে কিন্তু তারা এই আদালতের বাইরে গিয়েই করতে পারতো, এবং যে পরিপত্রটা 18 সালে জারি করা হয়েছিল সেই পরিপত্রটা বাতিল করে পুনরায় যদি তারা একটা সংশোধন করে একটা পরিপত্র দিত তাহলে সেটার মাধ্যমেই কিন্তু সমস্যাটা একটা সাময়িক সমাধান করা যেত। কিন্তু আমরা ছাত্ররা মনে করি যে এই পরিপত্র দিবে, বাতিল হবে, বাতিল করবে, এইসবের মাধ্যমে তো আসলে কোনো স্থায়ী সমাধানের দিকে আমরা যেতে পারছি না। এখন সরকারের কাছে সেজন্য আমরা বারবার বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা আপনাদের প্রতিনিধি পাঠান, আপনাদের উচ্চতর পর্যায়ের প্রতিনিধি পাঠান আমাদের আন্দোলনে, এবং আপনারা আশ্বাস দেন যে আপনারা কমিশন গঠন করে এত দিনের মধ্যে কমিশনের রিপোর্ট করে আপনারা সংসদের মধ্যে বিল পাস করে এটার একটা স্থায়ী সমাধান করবে, তাহলেই তো আমরা ছাত্ররা রাস্তাটা ছেড়ে দিই। কিন্তু আপনারা যদি সরকারের বিভিন্ন পক্ষের কথাগুলো দেখেন, বিভিন্ন মন্ত্রীদের কথা দেখেন, গতকালকে ওই দিন শিক্ষামন্ত্রীও বলেছেন, এর আগে ওবায়দুল কাদের সাহেবও বলেছেন যে তারা আসলে আদালতে ঊর্ধ্বে গিয়ে কিছু করবে না। কিন্তু আমরা তো আদালতের দিকে চেয়ে নাই, আমরা চেয়েছি আপনাদের দিকে। এই কথাটা তো সরকারের বুঝতে হবে। 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন কিনা বা আন্দোলন স্থগিত রাখবেন কিনা শুনানির আগ পর্যন্ত? আমরা সকালবেলায় যখন রায় হয়েছে আদেশ দেওয়া হয়েছিল স্থিতাবস্থার, তখন কিন্তু আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা তো এর আগের রাতে গতকালকে রাতেই আমাদের ছাত্রদের পক্ষ থেকে ডিসিশন হয়ে গিয়েছিল রায় যাই হোক এটা যদি স্থগিত হয়ে যেত আজকে, তাও কিন্তু আমরা মাঠ ছাড়তাম না। কারণ আমাদের কিন্তু বর্তমানে সরকারের কাছে আমরা দাবিটা জানাচ্ছি, হাইকোর্টের সাথে আমাদের এই মুহূর্তে কোনো দ্বন্দ্ব নেই। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় নিতে হবে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসি। আসলে প্রত্যয় স্কিম নিয়ে একটু কথা বলতে চাই, কারণ আমাদের কোটা আন্দোলন আপনি জানেন যে চরম জনভোগান্তি সারা দেশেই হচ্ছে। পাশাপাশি আপনি যদি এই বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, তবে আমি আপনাকে শিক্ষকদের যে আন্দোলন, 39টি বিশ্ববিদ্যালয় এখন পুরো শাটডাউন, একদম শিক্ষা ব্যবস্থা পুরো অচল অবস্থা তৈরি হয়েছে, সেক্ষেত্রে আসলে শিক্ষার কতটা ক্ষতি হচ্ছে, এই জায়গা থেকে আসলে কোটার আন্দোলন, শিক্ষার যে শিক্ষকদের আন্দোলন, এই দায়টা আসলে কারা নিচ্ছে বা নিবে বলে তারা নিতে চাচ্ছেন না, কেউই দায় নিতে চাচ্ছেন না। আমরা ওই যে আপনি শব্দটা ব্যবহার বলেছেন যে শাটডাউন, আমরা করোনার সময় আরেকটা শব্দ ব্যবহার করতাম লকডাউন। একদম শাটডাউন বা লকডাউন কাকে বলে সেটা করোনার সময় আমরা এক কিসিমে দেখেছি। 20-22 দিন আগে সেটা শুরু করেছেন কিন্তু শিক্ষকরা। তো শিক্ষকরা যখন শুরু করলেন তারা পেনশন নিয়ে শুরু করলেন। তাদের পেনশনটার নাম প্রত্যয়। সরকারের যে নানান কিসিমের পেনশন আছে, শুরুতে তারাও কিন্তু ওটার প্রশংসা করেছেন যে জনবান্ধব কর্মসূচি। যখন নিজেদের নেয়া লাগছে প্রত্যয়, তখন তারা অঙ্কে ভালো, অঙ্ক কষে দেখলেন যে এটাতে একটু লোকসান হয়ে যায়, তখন শিক্ষকরা নেমে গেলেন। কোন শিক্ষক তারা? শিক্ষকদের মধ্যে আপনিও জানেন নানান ভাগ আছে, কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক আছে, আওয়ামী শিক্ষক আছে, কারো নাম প্রগতিশীল শিক্ষক, আর তাদের আবার একটা রং আছে, লাল শিক্ষক, সাদা শিক্ষক, গোলাপি শিক্ষক। তারা সব এক হয়ে গেলেন। কিন্তু কি জন্য এক হলেন? তাদেরকে নিয়ে না, কিন্তু শিক্ষার্থীদের নিয়ে না।
বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিষয় নিয়েও না, বা শিক্ষা পদ্ধতি নিয়েও না। বাংলাদেশে 11-12 কিসিমের শিক্ষা পদ্ধতি আছে, এক হলেন না কিন্তু তখন তারা হয়ে গেলেন ওই যে পেনশন বোধহয় একটু ঘাটতি হয়, কম পড়ে যায়, এটা নিয়ে তারা কিন্তু এক হয়ে গেলেন এবং এক হয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিলেন। ওই সময় আমাদের অপেক্ষা ছিল একটা, যে দেখি শিক্ষার্থীরা এবার কোন দিকে যায় বা শিক্ষার্থীরা কি করে। আমরা শিক্ষার্থীদেরকে দেখলাম না, দেখলাম যে কর্মকর্তা কর্মচারীরা আবার শিক্ষকদেরকে সমর্থন দিয়ে দিলেন, তারাও নেমে পড়লেন। অর্থাৎ বৈষয়িক বিষয়ের একটা লাভ লোকসানের অঙ্ক ওখানে কোনো আদর্শিক বিষয় না, একটুও না, নৈতিক বিষয়ও না। তো আবার শিক্ষকদের এইসব দাবি দেওয়ার পেছনেও যুক্তি আছে, অনেক যুক্তি আছে। তো এরকম একটা অবস্থার মধ্যে দেখা গেল যে শিক্ষার্থীরাও নেমে গেল, কিন্তু সময় এক, দাবি ভিন্ন। সময় এক, দাবি ভিন্ন। তাদেরটার মধ্যে একটু নৈতিকতার বিষয় আছে, যুক্তির বিষয় আছে, দফা আছে। শিক্ষকদেরটা কিন্তু শুধুই বেতন ভাতা সুযোগ সুবিধা বিষয়ক। তো শিক্ষাঙ্গনে যে লকডাউন, সেটা শিক্ষকরা সূচনা করে দিয়েছেন, আর তারা সূচনার সাথে যোগ হয়েছেন, সাথে আবার রাস্তায়ও বেরিয়েছেন। তো এখন যে ভোগান্তিটা হচ্ছে, একই কারণে এই ভোগান্তিটার জন্য তারা তো অবশ্যই দায়ী, যেহেতু নামছে রাস্তায়। এখন তারা হয়তো বলবে যে আমাদের নামতে চাই না, আমাদেরকে নামতে বাধ্য করা হয়েছে। ফাতেমার কিন্তু এখন এই স্টুডিওতে থাকার সময় না, রাস্তায় থাকার সময় না। কঠিন সাবজেক্ট মাইক্রোবায়োলজি, তাই না, বায়োকেমিস্ট্রি, তার এখন ল্যাবে থাকার কথা, তার এখন রিসার্চ ওয়ার্কে থাকার কথা, কিন্তু তার এইসব নিয়ে রাস্তায় নামা হচ্ছে। আবার আমরা যারা রাস্তাঘাটে চলতে হয়, তারা কিন্তু একটা ভোগান্তি সইছে। সমাধান দেখেন কিনা এই দুইটি? সমাধান অবশ্যই আছে, অবশ্যই সমাধান আছে। সরকার চাইলে, আদালত তো নিশ্চয়ই এমন কোনো পদক্ষেপ নেবে না। আদালত তো আমাদের দেশের বাইরের কেউ না, ডিস্টার্বরা তো আমরা করছি। আমরা আদালতকে বিব্রত হওয়ার সুযোগও দিচ্ছি না, ছোট্টখাট্ট বিষয় নিয়েও আদালতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। আদালতে কিন্তু করণীয় একটা আছে, যে বিব্রত হলাম, আমরা বিব্রত হতেও দেই না আদালতকে, মানে আদালতকেও একটা পক্ষ বানিয়ে ফেলি আমরা রীতিমতো। তো এই দুঃখজনক অবস্থার মধ্যে তাদেরকে দায় নিতে হচ্ছে, সরকারকে দায় নিতে হচ্ছে, কিন্তু সরকার দায় নিচ্ছে না। সরকার এখন যেটা বলছে, তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে। আবার তারা বলতে চাচ্ছে ধৈর্য অনেক ধরেছি, সরকার চাইলে সেটা পারে। আসলেও পারে, সরকারের কাছে ওই মেকানিজম আছে। 1 থেকে 2 দিনের বেশি লাগে না সেটা ফয়সালা করতে। শিক্ষকদেরটা ফয়সালা করতে খুব একটা সময় লাগে না। শিক্ষকদের অনেকগুলো কিন্তু যৌক্তিক দাবি আছে, অনেক বেদনা আছে শিক্ষকদের। আমরা এটা নিয়ে মস্করা করার সুযোগ নাই। শিক্ষকদের বেতন ভাতা যদি তারা তাদের ছাত্রদের সাথে তুলনা করে, তাদেরকে যারা পড়ান শিক্ষকরা, আমার হাতে একদম সময় নেই, আমাদের শেষ করতে হবে, সেটা বিবেচনা করলে অবশ্যই ফয়সালার রাস্তা আছে। ফাতেমা, আপনার কাছে আসলে মানে ধৈর্য ধরবেন নাকি আন্দোলন চালিয়ে যাবেন? অনেকগুলো প্রশ্ন আসলে, আরো একটি প্রশ্ন রয়েছে, ছোট ছোট প্রশ্ন আসলে, যে মুক্তিযোদ্ধাদেরকে কি আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন কিনা বা কোনো ক্ল্যাশ আছে কিনা, একটু যদি ক্লিয়ার করেন আপনি। শেষ কথা কি বলবেন, এই আন্দোলন কতদিন চালিয়ে যাবেন, এই ভোগান্তির কথা আপনাদের মাথায় আছে কিনা? আপনি যে প্রশ্নটা করলেন মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে, এখানে মুক্তিযুদ্ধকে আমাদের অপোজিশন বানানোর আসলে কি আছে, এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। আমি প্রথমে কিন্তু ক্লিয়ার করেছি যে মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তিযুদ্ধ কোটা কিন্তু এক জিনিস না। বর্তমানে কিন্তু বাংলাদেশের চাকরির বাজারের কথা যদি আমি চিন্তা করি, তাহলে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু দিয়ে রাখা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে, এবং সরকারি চাকরির ক্ষেত্রে গভর্নমেন্ট যখন সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখে, এরপর সেখানে গিয়ে 30% মুক্তিযোদ্ধা কোটা দেওয়া হয়, তাহলে অবশ্যই ছাত্রদের মধ্যে কোশ্চেন তৈরি হয় যে মুক্তিযুদ্ধের সন্তানরাও কিন্তু রাস্তায় নামছে তারা কোটার দাবিতে। আর কত কোটা দরকার? এখানে তো 30% কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দেয়া হয়েছে। বরং আমরা যেটা এখান থেকে একটা অবজারভেশন পেয়েছি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনা এটাই আসলে নানানভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যেটা উনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে একজন মুক্তিযুদ্ধের সন্তান সে যখন নানানভাবে কোটা পেয়ে আসে, বিভিন্ন পর্যায়ে কোটা পেয়ে এসে আবার গিয়ে চাকরির ক্ষেত্রেও সে কোটাটা পাচ্ছে, তখন কিন্তু তার যে বন্ধু, সেও কিন্তু তার মাথায় কোশ্চেনটা আসে যে আমরা তো একইভাবে বড় হয়েছি, তাহলে সেই জীবনের প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম বিসিএস চাকরি পর্যন্ত সে কোটাটা পেয়ে যাবে, আর আমি কিন্তু লাইফে একই পথে হেঁটেও শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা না হওয়ার কারণে এখানে বঞ্চিত হচ্ছি। তার মানে তো এখানে মুক্তিযুদ্ধটাকে একটা কোটার মধ্যে বন্দি করে ফেলা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধা তো একটা কোটার মধ্যে বন্দি থাকার কথা ছিল না। আপনি যদি রিসেন্টলি মুক্তিযোদ্ধা সোহেল রানা ওনার কথা শুনেন, উনি কিন্তু বলেছেন যে মুক্তিযোদ্ধা, আমি তো কোটার জন্য মুক্তিযুদ্ধ করিনি। তার মানে কিন্তু অনেক মুক্তিযোদ্ধা আছেন যাদের কাছে এই জিনিসটা আবার ভালো লাগছে না, যে এখানে যারা মুক্তিযোদ্ধা সন্তানরা যারা আবার কোটার দাবিতে আন্দোলন করছে, তারা যেভাবে করে মুক্তিযুদ্ধকে প্রেজেন্ট করছে, এটা আবার অনেকের কাছে, অনেক মুক্তিযোদ্ধার কাছে অপমানজনক মনে হচ্ছে। আপনারা কি কোটা বিরোধী না কোটা সংস্কার চান? আমরা তো আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি যে আমরা আসলে কোটা সংস্কার চাই এবং 5%, সর্বোচ্চ 5%-এর মধ্যে চাই। জি, আন্দোলন আর কতদিন চালাবেন?
এখন সরকারের পক্ষ থেকে তো আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। আপনারা সবাই জানেন যে সরকারের যে মন্ত্রীরা কথা বলছেন ওনারা কিন্তু আমাদের প্রতি নানানভাবে হস্টাইল, আমাদের আন্দোলনের প্রতি হস্টাইল, এবং শুধুমাত্র বলতে যাচ্ছেন যে আমরা শুধু আন্দোলন করছি, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা নানানভাবে আমাদের যুক্তিগুলো উপস্থাপন করছি, আমাদের দাবিগুলো উপস্থাপন করছি, এবং আমরা গতকালকেও আমাদের আন্দোলনের পক্ষ থেকে বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে, যে যখন একটা পরিষ্কার বার্তা দেওয়া হবে, একটা কমিশন গঠন করা হবে, কমিশনের এতদিনের মধ্যে তারা আইন পাশ করবে, ওই পরিষ্কার বার্তা না পাওয়া পর্যন্ত আমরা আসলে আন্দোলনের মাঠ ছাড়বো না, এটা আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। জি, আপনার 7 আগস্ট যে কোর্টের একটি শুনানি আছে, সেখানে একটি রায় হবে, সেটি আসলে আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন কিনা, বা আন্দোলন আপাতত স্থগিত করবেন? এখন হয়তো আমরা বলতে পারি যে যদি আন্দোলন দীর্ঘমেয়াদী হয়, আমাদের ছাত্ররা দীর্ঘমেয়াদী আন্দোলনের জন্য প্রস্তুত আছে, এখন সেক্ষেত্রে আমাদের আন্দোলনের কৌশলগুলো হয়তো কিছুটা ভিন্ন হতে পারে, কিন্তু আন্দোলন আমরা থামাবো না, এটা আমাদের শেষ কথা কিছু যদি বলতে চান, শেষ করতে হবে, শেষ কথা কি বলবেন? আমরা শেষ কথা এটাই বলতে চাই যে আপনারা নানানভাবে আমাদেরকে সরকার বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বারবার এটা পরিষ্কার করে যাচ্ছি, বাংলাদেশে যদি আপনি একটা জেনারেল পরিবার থেকে বড় হন, তাহলে আপনি কিন্তু দেখা যায় যে একটা নর্মাল স্কুলে পড়ছেন, কোনো প্রকার কোটা সুবিধা পাচ্ছেন না, আপনার ফ্যামিলিও কোনো ভাতা পাচ্ছে না, এবং সেটার ভিত্তিতেই কিন্তু আপনি যতটুকু আপনার মেধায় কুলাবে অতটুকু দিয়েই আপনার এগিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি দেখা যাচ্ছে একটা মুক্তিযোদ্ধার নাতি নাতনি হন, হয়তো আপনি একটা সো কল্ড সলভেন্ট ফ্যামিলি থেকে বিলং করেন, তখনও দেখা যাবে কিন্তু আপনি মুক্তিযোদ্ধা কোটাটা ব্যবহার করে ঠিকই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকবেন, তাহলে এটা তো একটা তার ফেলো স্টুডেন্টের প্রতি, মানে আরেকজন স্টুডেন্টের প্রতি একটা বৈষম্য হয়ে যাচ্ছে। তার মানে সরকার কিন্তু মুক্তিযোদ্ধা কোটা দিয়ে আরেকটা সাধারণ স্টুডেন্টের প্রতি একটা বৈষম্য সূচক পরিস্থিতি তৈরি করছে। জি, শেষ কথা কি বলবেন? এই কথাটাই আমরা বলতে চাই যে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী না, আমরা কোনোভাবে সরকার বিরোধী আন্দোলন করছি না, আমরা আমাদের একটা দাবি নিয়ে আন্দোলন করছি, এবং যতদিন না পর্যন্ত এই দাবিটা আদায় হচ্ছে আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না, এবং আমরা এই সিদ্ধান্তে অটল আছি। অসংখ্য ধন্যবাদ উমামা ফাতেমা এবং মুস্তফা কামাল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই সন্ধ্যা এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ সন্ধ্যা।